ফ্রান্সিস ও ডক্টর ইউনুসের নামে ভ্যাটিকানের 30 ক্লাব। মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম। দক্ষিণ কোরিয়া ও জাপান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন 27 বছর বয়সী ক্যারোলিন। ট্রাম্পকে হত্যার কোনো উদ্দেশ্য নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল। এবং আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যৌথভাবে একটি প্রকল্প শুরু করেছে ভ্যাটিকান। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে পোপ ফ্রান্সিস 30 ক্লাব নামে প্রকল্প চালু করেছেন তারা। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 30 ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আশার আলোকবর্তিকা, যা উদ্ভাবনী ধারণা বিকাশ, কংক্রিট এবং টেকসই সমাধান তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম দিচ্ছে। রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালডো রেইনার কাছে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এই উদ্যোগে আমি গভীরভাবে সম্মানিত। এজন্য তিনি কার্ডিনাল রেইনাকে অভিনন্দন জানান। 2006 সালের শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস বলেন, এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার নিজের আকাঙ্ক্ষাকে ধারণ করে। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, এই উদ্যোগকে শুধু শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নয়, বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার জন্য। সাম্প্রতিক গণনা অনুসারে সারা বিশ্বে কমপক্ষে 4600টি 30 ক্লাব রয়েছে। সবগুলোই একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত। অনেক ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জানা গেছে, দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বারে 1965 সালে ফজলুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর 1970 সালে হাইকোর্টে এবং 1979 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি 1982 সালে থেকে 1984 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন 1992 সালের 1 নভেম্বর। এরপর 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন। রাজধানীর পল্লবীতে 2 ছেলে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় মোহাম্মদ আহাদ নামে অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শনিবার পল্লবীর হাজির টেকে এ ঘটনা ঘটে। শিশু দুটির বয়স আনুমানিক 7 ও 5 বছর বলে জানা গেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। পল্লবী থানার উপপরিদর্শক মোহাম্মদ মাজিদুল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীতে এক বাসায় 2 ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই ছেলেদের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নিয়ে বিশ্বের অনেক দেশেই উদ্বেগের মধ্যে রয়েছে। এ অবস্থায় কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি এই দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি চীনা পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করবেন, যা চীনা অর্থনীতিকে কিছুটা ঝামেলায় ফেলতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াতে সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলা কয়েক দশক ধরে দ্বন্দ্বের অবসান না হওয়ায় এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী হামলা ও উত্তর কোরিয়ার সেনা পাঠানোকে ব্যাপক সমালোচনা করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এছাড়া বিবৃতিতে বন্দর, জ্বালানি এবং পরিবহনের ক্ষেত্রে ফিলিপাইনকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশনের বৈঠকের ফাঁকে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট। নবনির্বাচিত প্রেসিডেন্ট এই পদের জন্য তার নাম ঘোষণা করেছেন বলে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। 27 বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্যারোলিন তার নিজ রাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করছেন। স্কুলে থাকাকালীন তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেছিলেন। তিনি 2020 সালে পলিটিকোকে বলেছিলেন, এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে তিনি সংবাদ মাধ্যমের জগতে প্রথম আভাস পেয়েছেন। ক্যারোলিন 2019 সালে স্নাতক সম্পন্ন করার পরপরই ট্রাম্পের সময় হোয়াইট হাউসের জন্য কাজ শুরু করেছিলেন। প্রথমে প্রেসিডেন্টের লেখক হিসেবে এবং পরে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে।
এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিশ্ব এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপনের দিকে নজর রাখছে। এই অবস্থায় ল্যাটিন আমেরিকায় চীন তার অবস্থান তৈরি করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জয়ী হলে চীনা পণ্যের উপর সর্বোচ্চ 60% শুল্ক আরোপ করবেন। তবে চীন দক্ষিণে একটি মেগা পোর্ট নির্মাণের মাধ্যমে উত্তর আমেরিকায় বাণিজ্যের একটি নতুন রুট তৈরি করেছে। চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পেরুভিয়ান উপকূলে নির্মিত চ্যাংকে বন্দর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে চীন উন্নয়নের দিকে কতটা গুরুত্ব দেয় তার প্রতি ইঙ্গিত করেন শি। পেরুতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম এর বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন শি। তবে সবার চোখ ছিল চ্যাংকেতে, কারণ এই অঞ্চলে ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের মাঝে চীন তার আধিপত্য বিস্তার করেছে। বিশেষজ্ঞদের অভিমত, ওয়াশিংটন বছরের পর বছর ধরে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি যে অবহেলা করেছে, এখন তার মূল্য দিতে হবে। ওয়াশিংটনের পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এর সিনিয়র ফেলো মনিকা ডি বোলে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ল্যাটিন আমেরিকার দিকে মনোযোগ দেয়নি। এ অবস্থায় চীন এই অঞ্চলে তার আধিপত্য বিস্তারে কাজ করেছে। বিবিসিকে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি চীনকে এই অঞ্চলে প্রবেশের পথ তৈরি করে দিয়েছে, ফলে সমস্যা দেখা দিয়েছে। বন্দর চালু করার আগে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো শিপিং $350 কোটি খরচ করে ঘুমিয়ে যাওয়া পেরুর মাছ ধরার শহরকে পাওয়ার হাউসে পরিণত করেছে, যা দেশটির অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে দিবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে একটি বিমানবন্দরের রানওয়েতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে গুলি চালানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট 2494 বন্দুক হামলার কবলে পড়েছে। বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়েছে। পরে বোয়িং 737-700 বিমানটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ফিরে যায়। সেখানে বিমানের জরুরি বহির্গমন দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেক্সাসের ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে স্থানীয় সময় রাত 8:30 দিকে বিমানটির ককপিট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে এক্সে একটি পোস্ট দিয়েছে লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার যে কোনো ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে বাইডেন প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পকে হত্যার যে কোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র যুদ্ধ বলে বিবেচনা করবে বলে গত সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করার পর তেহরানের পক্ষ থেকে এই বার্তা পাঠানো হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তাটি ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। 2020 সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ রয়েছে, কাসেম সোলাইমানিকে হত্যার পেছনে ট্রাম্পের হাত রয়েছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকে টার্গেট করতে পারে ইরান। এরই মধ্যে ইরান বার্তা পাঠিয়ে জানান, ট্রাম্পকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই। এই বার্তাটি সম্পর্কে বিশদভাবে অবগত একজন ইরানি কর্মকর্তা ও একজন বিশ্লেষক বলেছেন, ট্রাম্পকে হত্যার কোনো ইচ্ছা ইরানের ছিল না। ইরান হিংসাত্মক উপায়ে কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে চায় না, বরং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সোলাইমানির হত্যাকাণ্ডের বিচার করতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই সূত্র আরও জানান, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো বার্তাটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে এসেছে। ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত 10 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঝাঁসি মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, উদ্ধার করা হয়েছে কমপক্ষে 37 শিশুকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। জানা গেছে, উত্তরপ্রদেশের ঝাঁসির ওই হাসপাতালে রাত 10:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তারা পৌঁছানোর আগেই নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের জানালা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই শিশু বিভাগের জানালা ভেঙে 37 জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়া দৌলতপুর মরিচা ইউনিয়নের কোলদিয়া গ্রামের মজনু সর্দার এর ভাটা পাশের পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, শনিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। উদ্ধার হওয়া অজ্ঞাত ওই পুরুষের লাশ প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক 45 থেকে 50 বছর। ঈশ্বরদী নৌ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠিয়েছে। ওই ব্যক্তির উচ্চতা আনুমানিক 5 ফুট 6 ইঞ্চি। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঈশ্বরদী নৌ পুলিশের এসআই সেকেন্দার বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার মাদারীপুর সদর উপজেলার সমাদদার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রুবেল সহ আরও 9 জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওহিদুজ্জামান। হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, ঢাকার একটি মাইক্রোবাসে বরগুনার আমতলী যাচ্ছিলেন রুবেল ও তার শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনের জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাইক্রোবাসের চালক সহ 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিত্রনায়ক রুবেলের মাথা ও শরীরে আঘাত লেগেছে, তবে তিনি শঙ্কামুক্ত। রুবেল নিজে বলেন, আজ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।
আমাদের গাড়ি চালক ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে বাস আসতে দেখে গাড়িটি রাস্তার পাশে নামিয়ে দেয়। তখন গাছে ধাক্কা লাগে। সবাই কম বেশি আহত হয়েছে, তবে আমি এখন সুস্থ আছি। দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে আমতলীর অনুষ্ঠানে যাচ্ছি। রুবেলের ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা স্বস্তি প্রকাশ করেছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। গত বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে 22 গজ মাতিয়েছিলেন সাকিব আল হাসান। তবে আসন্ন বিপিএল এর আগে দেশসেরা এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। বিপিএল খেলা নিয়ে সাকিবের জটিলতা থাকলেও অনেকেই ভেবেছিল গ্লোবাল সুপার লিগে তাকে নিয়ে দল সাজাবে রংপুর। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও তা বাস্তবে রূপ নেয়নি। গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছেড়ার আগে সাকিবকে দলে না নেয়ার কারণ জানিয়েছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কথা বলেছেন তিনি। মূলত আবুধাবি টি10 লিগে খেলার জন্য চুক্তি করে ফেলায় সাকিবকে দলে নিতে পারেনি রংপুর। তানিমের ভাষ্য, গ্লোবাল সুপার লিগের আগেই আবুধাবি টি10 লিগের দল বাংলা টাইগার্স সাকিবের সঙ্গে চুক্তি করে ফেলে। আর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তার থাকা না থাকা নিয়েও আমরা পরিষ্কার ছিলাম না, তাই সাকিবের সঙ্গে চুক্তি করতে পারিনি। এদিকে রংপুরের অধিনায়ক সোহান সাকিবকে নিয়ে বলেন, ভাই এমন একজন খেলোয়াড়, তাকে সবাই মিস করবে, আমরাও মিস করব। আমি যতদূর জানি আবুধাবি টি10 লিগে ব্যস্ত থাকবেন তিনি, তাই আমাদের সঙ্গে গ্লোবাল সুপার লিগে থাকতে পারেননি। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থন বিশ্বব্যাপী পরিচিত। বিশেষ করে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপ উদযাপনে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস নজর কেড়েছিল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সোশ্যাল মিডিয়া পেজে বাংলাদেশের সমর্থকদের ছবি ভিডিও শেয়ার করেছিল, যা বিশ্বজুড়ে আলোচিত হয়। এবার আর্জেন্টিনা বাংলাদেশকে আরও একবার বিশেষ সম্মান দিয়েছে। শুক্রবার লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ সহ আর্জেন্টিনার তারকারা অ্যাডিডাসের সঙ্গে মিলে এএফের 50 বছর পূর্তি উপলক্ষে একটি নতুন জার্সি উন্মোচন করেন। এই জার্সি প্রকাশের ভিডিওতে বাংলাদেশের সমর্থকদের একটি বিশেষ মুহূর্ত যুক্ত করা হয়েছে। এএফএ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি ভিডিও শেয়ার করে। ভিডিওর 48 থেকে 49 সেকেন্ডে দেখা যায় টিভি স্ক্রিনে বাংলাদেশের ফুটবল প্রেমীদের গোল উদযাপনের দৃশ্য। এটি কাতার বিশ্বকাপ চলাকালীন ভাইরাল হওয়া একটি মুহূর্ত থেকে নেয়া। নতুন জার্সির নকশায় আকাশী নীল রঙকে আরও হালকা করা হয়েছে এবং সোনালী রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো যুক্ত করা হয়েছে। এএফএ জানায় পেরুর বিপক্ষে 19 নভেম্বরের ম্যাচে আর্জেন্টিনা এই জার্সি পরে খেলবে। বাংলাদেশি সমর্থকদের এই বিশেষ স্বীকৃতি দুই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে গভীর বন্ধনের প্রতিফলন। এটি ফুটবল বিশ্বে বাংলাদেশের পরিচিতি বাড়াতে অনন্য ভূমিকা রাখবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। পোপ ফ্রান্সিস ও ডক্টর ইউনুসের নামে ভ্যাটিকানের 30 ক্লাব। মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম। দক্ষিণ কোরিয়া ও জাপান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন 27 বছর বয়সী ক্যারোলিন। ট্রাম্পকে হত্যার কোনো উদ্দেশ্য নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল। এবং আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশও। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org।
প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।